নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আমি অমৃতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আনন্দ সকাল। আর শুরুতেই অগ্নিকাণ্ডের খবরে নজর রাখবো, কারণ কলকাতায় ফের আগুন লেগেছে। উল্টোডাঙ্গায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 6টি ইঞ্জিন। বেশ কয়েকটি ঘর ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক তৈরি হয়েছে। হিন্দল দে কথা বলবো এই মুহূর্তে, রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, উল্টোডাঙ্গায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন, কতটা ছড়িয়েছে সেই আগুন, কি পরিস্থিতি এখন? পরিস্থিতি এখনো যথেষ্ট ভয়াবহ রয়েছে। দমকলের মোট 6টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। দমকল কর্মীরা কাজ চালাচ্ছেন সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য। এবং তোমাকে বলে রাখি, যেহেতু উল্টোডাঙ্গা রেল লাইনের পাশেই একেবারে সেই ঝুপড়িতে আগুন লাগে, যেটা স্থানীয়রা জানাচ্ছেন যে সকাল 7:30 নাগাদ কিন্তু এই আগুন লেগেছে। এবং স্বাভাবিকভাবেই সেই দমকল কর্মীরা পৌঁছতে তার ভেতরেই কিন্তু আগুন বেশ খানিকটা ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, বেশ কয়েকটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত। আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়নি। আগুন উত্তরোত্তর কিন্তু বাড়তে শুরু করেছে। এবং যেহেতু পাশাপাশি প্রচুর ঝুপড়ি ঘর রয়েছে, সেই সব ঘরেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা প্রবল আশঙ্কা রয়েছে। সেই কারণে দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু যেভাবে আগুন লেগেছে, যে ঝুপড়িতে আগুন একটার পর একটা ঘর ভস্মীভূত হয়ে গেছে ইতিমধ্যেই, তাতে কিন্তু স্বাভাবিকভাবেই ওখানকার অন্যান্য বাসিন্দারা, অন্যান্য ঘরের যারা বাসিন্দা, তারা কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে এসছেন। দমকল কর্মীদের সঙ্গে তারা সহযোগিতা করছেন আগুন নেভানোর জন্য। কিন্তু এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। এবং সেই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটাও স্পষ্ট নয়। এবং গোটা পরিস্থিতিতে কিন্তু আতঙ্কে গোটা এলাকা। স্থানীয় কাউন্সিলর সেখানে পৌঁছেছেন, দমকল কর্মীরা পৌঁছেছেন, পুলিশ সেখানে গিয়ে পৌঁছেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়নি। হিন্দু, কিভাবে আগুন লেগে থাকতে পারে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, আগুন লাগার কিভাবে সেই আগুন লাগলো সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কেননা প্রথম ক্ষেত্রে সেই আগুন কিভাবে লাগে সেটা বলা সম্ভব হয় না। তবুও যেহেতু শীতকাল, ঠান্ডা খানিকটা পড়েছে, এবং সেক্ষেত্রে কোনো রকম কেউ আগুন পোহাতে গিয়ে সে আগুন লেগেছিল বা কেউ আগুন জ্বালিয়েছিল কিনা, সেই আগুন থেকে আগুন ছড়িয়ে পড়েছিল কিনা, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সেই বিষয়টা খতিয়ে দেখা হবে পরবর্তী ক্ষেত্রে, তেমনটাই দমকল সূত্রের খবর। কিন্তু সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সে চিত্রই উঠে আসছে উল্টোডাঙ্গায়। একেবারে হিন্দল, যেহেতু একেবারে উল্টোডাঙ্গা সংলগ্ন এলাকা, সেক্ষেত্রে ট্রেন চলাচলে কোনো প্রভাব কি পড়েছে? না দেখো, ট্রেন চলাচলে এখনো পর্যন্ত সেরকম কোনো প্রভাব করেনি। কেননা শিয়ালদা উত্তর শাখার ট্রেন, অর্থাৎ কিনা উল্টোডাঙ্গার দিক থেকে যেসব ট্রেন পাস করে, স্বাভাবিকভাবেই রেল লাইনের ধারে ঝুপড়িতে আগুন লাগলে অনেক ক্ষেত্রে সেই ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এখনো পর্যন্ত সেই ধরনের কোনো রকম কোনো রেলের তরফ থেকে কিছু জানানো হয়নি। কারণ আগুন এতটা স্প্রেড করেনি যে রেল লাইনে ট্রেন স্তব্ধ করে দিতে হবে। স্বাভাবিকভাবেই দমকল কর্মীরাও যেটা চেষ্টা চালাচ্ছেন যে কোনো রকম ভাবেই যেন সেই আগুন আর বৃদ্ধি না পায়, দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন। দমকলের সংখ্যা বাড়ানো হয়েছে এবং সেই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেই চেষ্টাই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং সেই আগুন যাতে স্প্রেড না করে আর ছড়িয়ে না পড়ে অন্যান্য ঝুপড়িতে, সেটাও তারা চেষ্টা চালাচ্ছেন। তেমনটাই দমকল সূত্রে খবর। একেবারে অবশ্যই নজর থাকবে আমাদের পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে হিন্দল। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড সহ গতকালই রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। আর উপনির্বাচনে ক্লিন বোল্ড হয়ে গেল বিজেপি। অন্যদিকে একই পিছিয়ে মারকাটারি ব্যাটিং করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এরকম সাফল্য, অন্যদিকে বিরোধীদের ক্রমাগত মুখ থুবড়ে পড়ার কারণ কি? একাধিক বিষয় নিয়ে আলোচনা চলবে। যারা রয়েছেন প্রথমেই পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সমীর চট্টোপাধ্যায়, রয়েছেন তন্ময় মুখোপাধ্যায়, চন্দন ঘোষ চৌধুরী এবং মহানন্দা কাঞ্জিলাল। প্রত্যেকেই স্বাগত জানাবো আমাদের আলোচনায়। তবে শুরুতেই আপনাদের দেখাবো যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 2টি আসনে 1 লক্ষেরও বেশি ভোটে জিতল বাংলার শাসক দল। কোচবিহারের সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় জিতলেন 1,30,636 ভোটে। এই আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট 1,65,984 এবং বিজেপি প্রার্থী দীপক কুমার রায় পেয়েছেন 35,348টি ভোট। 21 বিধানসভা ভোটে সিতাই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়ার জয়ের ব্যবধান ছিল 10,112। 24 লোকসভা নির্বাচনে সিতাই কেন্দ্রে প্রায় 29,000 ভোটে এগিয়েছিল তৃণমূল। আর সেই ব্যবধানে উপনির্বাচনে গিয়ে দাঁড়ালো লক্ষাধিকে। লক্ষ্মী ভান্ডার উন্নয়নের জন্য মা বোনেরা বেশি নিয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যে প্রত্যেকটা মা যারা আছে তাদের
উত্তর চব্বিশ পরগনার হারোয়ায় তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম জিতলেন 1,31,388 ভোটে। এই আসনে তৃণমূলের ঝুলিতে গেছে 1,57,072টি ভোট এবং বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসা আইএসএফ প্রার্থী পেয়েছেন 25,684টি ভোট। তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছেন 13,570 ভোট। 2021-এর বিধানসভা ভোটে হারোয়ায় তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম 80,978 ভোটে জয়ী হয়েছিলেন। লোকসভা ভোটে এই বিধানসভায় তৃণমূল এগিয়েছিল 1,10,991 ভোটে, আর এবার উপনির্বাচনে সেই ব্যবধান আরো বাড়ালো তৃণমূল। এটার একটাই কারণ, একটাই ফ্যাক্টর, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। বাবার অসম্পূর্ণ কিছু কাজ আছে, আমি সেটাকে সম্পূর্ণ করব। লক্ষ্মীর ভান্ডারের একটা সুফল তো তৃণমূল পাচ্ছি, এমনটা মেনে নিচ্ছেন শুভেন্দু অধিকারীও। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভান্ডার, তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো 21-এ পেয়েছেন, 24-এও পেয়েছেন। 500 ছিল 1000 করেছেন, আবার আগের বাজেটে হয়তো 1000টা 1500ও করবে, কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকারের। তন্ময়দা, মহারাষ্ট্রের ক্ষেত্রে এই লাডলি বাহেনা এটা ভোটের ক্ষেত্রে যে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল, এটা প্রত্যেকেই মেনে নিচ্ছেন। ভোটের আগে এই অঙ্কটাও বাড়ানো হয়েছিল আমরা জানি, কিন্তু রাজ্যের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার তার ডিফারেন্ট যে তৃণমূল পাচ্ছে সেটা মেনে নিচ্ছেন খোদ শুভেন্দু অধিকারী। দেখুন, একটা ইস্যুর ওপরে কোনো ইলেকশন হয় না, আর আমাদের পশ্চিমবঙ্গে বাই ইলেকশন যেটা হয়েছে তার ফলে তার যেটা ফল হয়েছে সেটা কোনো অপ্রত্যাশিত ফল নয়। কারণ আপনাকে আমি মনে করিয়ে দিই, এই লোকসভার ইলেকশনের পরে 1.5 মাস পরে 4টে সিটে এই আমাদের রাজ্যে বাই ইলেকশন হয়েছিল: বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ আর মানিকতলা। এর মধ্যে দেখুন, অপ্রত্যাশিত নয়, তাহলে মাদারিহাটের ফলাফল কি হলো? সেটাও কি প্রত্যাশিত ছিল আপনাদের কাছে? এই জন্য এটাই বলছি, মাদারিহাটে আপনারা যেটা বলছেন 6টার মধ্যে একটা বিজেপি এগিয়ে ছিল বা বিজেপি জেতা সিট ছিল, বিজেপি হারিয়েছে। কিন্তু তার আগে জুলাই মাসে মাত্র 1.5 মাস পরে বিজেপি তো 3টে সিট হারিয়েছে: বাগদা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ। আপনি ভেবে দেখুন, রায়গঞ্জে তার 6 সপ্তাহ আগে, মানে জুলাইয়ের 6 সপ্তাহ আগে মে মাসে বিজেপি এগিয়েছিল 46,000 ভোটে, আর তারপরে 6 সপ্তাহ পরে কি লক্ষ্মীর ভান্ডার হলো? তখন কি লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রচার করেনি? তাহলে সেই লক্ষ্মীর ভান্ডার কি চেঞ্জ হয়ে গেল? এবার বিজেপি তৃণমূল প্রার্থী জিতলো 50,000 ভোটে, মানে আপনি ধরতে পারেন 1 লক্ষ মার্জিন হলো, কারণ 46,000 এগিয়েছিল বিজেপি, সেটার থেকে 50,000 ভোটে তৃণমূল জিতলো 6 সপ্তাহের মধ্যে। আপনাকে এটা তাহলে বলতে হবে যে, তার মানে আপনি বলছেন যে এই রক্তক্ষরণটা কোথাও অব্যাহত, এর কারণ কি সেটা নিয়েই তো সবথেকে বড় প্রশ্ন। সমিতার কাছে আসবো। না, একটাই বলবো যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে ধারাবাহিক কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, তার ফল মানুষ দিয়েছে। কারণ আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে বিজেপির বক্তব্য ছিল দফা 1 দাবি 1, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। এই যে কথা, আজকে মানুষ বিজেপিকে ত্যাগ করে দিয়েছে এবং এই রেজাল্ট, আমার মানে বিজেপির প্রতিনিধি দাদাকে বলবো যে এই রেজাল্ট বিজেপির যে ইসবার 205 থেকে 77 থেকে এখন 66-র কাছাকাছি, এটা কোথায় গিয়ে নামবে? অর্থাৎ বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করছে এই রাজ্যে। এটা যদি বুঝতে না পারে এখনো বিজেপি, তাহলে কিন্তু মাদারিহাটের জন বার্লালের যে বিক্ষোভ, তার যে উষ্মা প্রকাশ, 2024 সালে তাকে প্রার্থী না করা, 5 মাস আগে, আজকে আপনি দেখুন, শুনুন না, আপনি মাদারিহাটে যাকে প্রার্থী করেছেন, তারকেশ্বর লোহারের ছেলে রাহুল লোহারকে, তারকেশ্বর লোহারের একটা ঐতিহাসিক ইতিহাস আছে, কেন দরকার হলো আপনাদের? বেশ, মাদারিহাটে বিশ্লেষণ তো অবশ্যই আমরা করব, তবে মহানন্দী, এই 6টি বিধানসভা নির্বাচনের সার্বিক ফলাফল যদি আমরা দেখি, তৃণমূলের এই বিপুল সাফল্য, মাদারিহাট বিজেপির জেতা আসন সেটিও হাতছাড়া হচ্ছে। তৃণমূলের এই সাফল্যের পিছনে চাবিকাঠিটা কি? আমাকে বলছো কি? হ্যাঁ মহানন্দী। আচ্ছা, দেখো, সবাই কাল থেকেই আলোচনা হচ্ছে যে ভোটের মূল ফ্যাক্টর হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, লাডলি বেহেনা, লড়কি বেহেন। আমি কিন্তু বলতে চাইবো যে কেন ভোটে এটা ফ্যাক্টর, এবং 77 বছর স্বাধীনতার পর যদি শুধুমাত্র এই লক্ষ্মীর ভান্ডার, লাডলি বেহেনা ফ্যাক্টর হয়, তাহলে সেটা সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয় বলে আমি মনে করি।
প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। 50% মহিলা ভোট পশ্চিমবঙ্গে, তাদের প্রায় 2.5 crore তোমার লক্ষ্মীর ভাণ্ডার পায়, সেটা কথা না। কথা হচ্ছে যে এইটাই কেন ভোটে ফ্যাক্টর হচ্ছে, তার কারণ চূড়ান্ত বেকারত্ব দেশ জুড়ে। পশ্চিমবঙ্গের বেকারত্ব অ্যাভারেজ ন্যাশনাল অ্যাভারেজের থেকে কম, কিন্তু শহরের বেকারত্ব গ্রামের থেকে অনেক বেশি। আরেকটা যেটা কথা, যে মানুষ অন্ন জোগান করতেই তার সমস্যা তৈরি হয়, তার সামাজিক রাজনৈতিক চেতনা কি করে তৈরি হবে? আরেকটা কথা বলবো, এখানে 14,400 কোটি টাকা খরচা হয়, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা অ্যালট করা হয়েছে। চিন্তা করে দেখো যে স্কুলে কলেজে পরিকাঠামোর অভাব, মিড ডে মিলে যথার্থ টাকা দেওয়া যাচ্ছে না, শিশু পুষ্টির সঙ্গে কম্প্রোমাইজ করতে হচ্ছে, অথচ আমরা এই ফ্যাক্টরগুলোকেই বড় করে দেখছি। আমরা অবশ্যই রয়েছে, তবে প্রয়োজন সেগুলো নিয়ে আসা, শিল্পায়ন যেটা বেকারত্ব দূর করবে সেটা সব থেকে বেশি দরকার, পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্যের সঙ্গে কম্প্রোমাইজ করা যায় না। একেবারে কোন কোন ফ্যাক্টরগুলি রয়েছে মহানন্দাদি, অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা তো চলবেই। তবে নৈহাটির যে ফলাফল আমরা দেখলাম, সেখানে বুথভিত্তিক ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিরোধী দলের দুই পরাজিত প্রার্থী। নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বুথভিত্তিক ফলাফলে দেখা যাচ্ছে যে 42 নম্বর বুথে 729টি ভোট গেছে তৃণমূলের ঝুলিতে, বিজেপির প্রাপ্ত ভোট সেখানে 11। 43 নম্বর বুথে সনদ দে 463টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী রূপক মিত্র, সেখানে পেয়েছেন মাত্র 3টি ভোট। আবার 82 নম্বর বুথে দেখা যাচ্ছে 631টি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, আর সেই জায়গায় কংগ্রেস পেয়েছে মাত্র 3টি ভোট। 83 নম্বর বুথে সনদ দে 605টি ভোট পেয়েছেন, সেখানে কংগ্রেসের প্রার্থী পরেশনাথ সরকার পেয়েছেন মাত্র 8টি ভোট। 43 নম্বর বুথে আমাদের দুটো এজেন্ট ছিল, একজন রিলিভার ছিল, তার পরিবার আছে, ওখানে আমাদের বুথ কমিটি আছে, তারাও কি দলকে ভোট দেয়নি? মানে এটা কি ডাইজেস্ট হচ্ছে আপনার? আমার তো হচ্ছে না। 85 নম্বর বুথ আমি ভোট পেয়েছি 8টা, টিএমসি পেয়েছে 468টা, সিপিএম পেয়েছে কটা? 3টে। ইজ ইট পসিবল? এই ভোটটা যেটা হয়েছে সেটা জনগণের আদৌ মানে মতামত কিনা একটু সন্দেহ আছে। ইভিএম মেশিনটা 10 দিন ধরে ছিল স্টেডিয়ামে, মানে যেটাকে বলছে স্ট্রং রুম, সেই 4,000 বলতে কেন্দ্রীয় বাহিনী বলা হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের তত্ত্বাবধানে, রাজ্য পুলিশের তত্ত্বাবধানে। যারা অভিযোগ করছেন তারা তো নিজেদের ওয়ার্ডেই হেরেছেন, এভাবেই কটাক্ষ করেছেন নৈহাটির জয়ী তৃণমূল প্রার্থী। দুজন মূলত অভিযোগ করেছে তারা তার নিজের বুথে হেরেছে। এদের কথা বলার যোগ্যতা আছে, ভোট নিয়ে এদের প্রশ্ন করার যোগ্যতা আছে। চন্দনদা, এই 6 বিধানসভা কেন্দ্রের যা ফলাফল সামনে এলো, প্রত্যেকটি কেন্দ্রে দেখা যাচ্ছে বাম কংগ্রেসের জামানত জব্দ হলো। এই খারাপ ফলাফলের কারণ কি চন্দনদা? দেখো, একটা পরিষ্কার কথা বুঝতে হবে, সেটা হচ্ছে প্রথমত আমরা স্বীকার করে নিচ্ছি যে এখানে ফলাফল খারাপ হয়েছে, কিন্তু খারাপের থেকেও আরও বড় প্রশ্ন হচ্ছে যে বামকে আমি আলাদাভাবে দেখব এখানে, কারণ আমরা আলাদাভাবে ফাইট করেছি। আমরা নির্দিষ্টভাবে একটা টেস্ট অফ ওয়াটার যাকে বলে, আমরা এই জল মাপতে এই উপনির্বাচনকে ব্যবহার করেছি, এখানে কোনো কিন্তু নেই। এটা হচ্ছে একটি দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে একটু আগে যে প্রশ্নটা এখানে উঠেছিল, সেটা হলো যে কত ভোট, কিভাবে ভোট ম্যানিপুলেশন হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এটা তো ঘটনাই যে ভোট ম্যানিপুলেশন হয়েছে কিভাবে, এবং তার প্রমাণটা একটু আগে তোমরা দেখিয়ে দিলে, এটা আরেকটি কারণ। কিন্তু সবথেকে যেটা বড় কারণ, উপনির্বাচনের ক্ষেত্রে আমরা সাধারণত জানি দেয়ার ইজ এ ট্রেন্ড, কিন্তু এই ট্রেন্ড ব্রেক এরকম এভিডেন্সও আমাদের কাছে আছে। সেটা 2008-2009-এও আছে, এবং গত অন্তত 2021-এর পরেও আমরা দেখেছি সাগরদিঘির মতো ঘটনাও প্রমাণ করেছে অ্যান্টি ট্রেন্ড এটা তৈরি হয়েছে। কিন্তু ঘটনাচক্রে একটা জিনিস প্রমাণিত হয়েছে, সর্বগ্রাসী তৃণমূল অপোজিশনকে থাকতে দেবে না, এবং সেটা আমাদের জেতা ক্যান্ডিডেট আজকে ওদের ঘরে বসে আছে ওই হাত চিহ্ন নিয়ে। সুতরাং আমি যেটা বলতে চাইছি, খুব স্বাভাবিক, আমি একেবারে অস্বীকার করব না যে আজকে আমরা যে জল মাপতে গেছিলাম এবং তার একটা নির্দিষ্ট রেজাল্ট আছে, আমরা নিজস্বভাবে নিজের সাংগঠনিক ক্ষমতায় যেভাবে লড়াই করেছি, করবার চেষ্টা করেছি, আজও করছি। তৃণমূল জয় যে পেল, শুধু তাই নয়, জয়ের ব্যবধান বাড়লো, এমনকি মাদারিহাট বিজেপির জেতা আসন তাও হাতছাড়া হলো বিজেপির। কলকাতায় ফের অগ্নিকাণ্ড, সকাল 7:30 নাগাদ উল্টোডাঙ্গার রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন লেগেছে। একের পর এক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কয়েকটি ঝুপড়ি।
সেখানকার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দমকলের 6টি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। সরাসরি কথা বলবো হিন্দল দে, রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। হিন্দল, একের পর এক ঝুপড়ি ইতিমধ্যেই পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে, দেখো আমাদের ছবিটা, এই মুহূর্তের পরিস্থিতি বাকি। দেখো, তোমাকে বলে রাখি এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক। আগুন নেভানো কিছুটা সম্ভবপর হয়েছে। তুমি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা যেমন কাজ করছেন, তার পাশাপাশি স্থানীয় মানুষজন অর্থাৎ কিনা এখানকার বাসিন্দা যারা, তারাও কিন্তু সেই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। এবং পাশেই উল্টোডাঙ্গা রেল লাইন তুমি দেখতেই পাচ্ছ, এখনও ট্রেন চলাচল করছে। এখানেই কিন্তু সকাল 7:30 নাগাদ আগুন লাগে, তেমনটাই দমকল সূত্রে খবর। এবং এখনও পর্যন্ত দমকল যে খবর জানাচ্ছে যে মোট 6টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এই আগুনে কিন্তু রীতিমতো 6টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত। এখানকার বাসিন্দারা তারা আগুন নেভানোর কাজে হাত লাগায় এবং এই আগুন ছড়িয়ে পড়ে এই কারণেই, কেননা তোমাকে দেখাবো যে ছবি, কৌশিককে বলবো দেখাতে, প্রচুর পরিমাণে তুলো কিন্তু ভেতরে মজুদ ছিল। তুলো, প্লাস্টিক, এ ধরনের দাহ্য বস্তু অধিক পরিমাণে থাকার কারণে কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। এবং তোমাকে বলে রাখি 103 উল্টোডাঙ্গা মেন রোডের এই যে পরপর ঝুপড়িতে আগুন, সেই আগুনে কিন্তু সম্পূর্ণ ঘর, সব যতগুলো ঘর রয়েছে সেই সব কটা ঘর কিন্তু ভস্মীভূত। এবং পার্শ্ববর্তী আর যেসব ঝুপড়ি রয়েছে সেই সব ঘরে কিন্তু আগুন দমকল কর্মীরা ছড়াতে দেননি, তেমনটাই দমকল সূত্রে খবর। এবং হিন্দল, সেই মুহূর্তে ছবি আমরা দেখতে পাচ্ছি যখন একেবারে বিধ্বংসী আকার ধারণ করে এই আগুন। উল্টোডাঙ্গার পাশে, উল্টোডাঙ্গা লাগোয়া সেই ঝুপড়িতে আগুন লেগেছে। একের পর এক ঝুপড়ি ইতিমধ্যে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। সেই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি যখন বিধ্বংসী আকার ধারণ করে এই আগুন, অর্থাৎ আগুন লাগার মুহূর্তের কিছু পরের ছবি দেখতে পাচ্ছেন। সকাল 7:30 নাগাদ ঝুপড়িতে আগুন লাগে একেবারে উল্টোডাঙ্গা স্টেশন সংলগ্ন এলাকায়। দমকল আসার আগে বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। সরাসরি কথা বলবো হিন্দল দে, রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, কতটা আতঙ্ক তৈরি হয়েছিল সেই মুহূর্তে, কি বলছেন স্থানীয় বাসিন্দারা? একেবারে দেখো, আতঙ্ক হওয়াটা স্বাভাবিক, কেননা তোমাকে বলে রাখি যেভাবে আগুন ছড়িয়ে পড়ছিল, এবং কৌশিককে দেখাবো সেই ছবিটা, এই ঘরগুলো যেখানে পুড়ছে তার পাশাপাশি একাধিক ঝুপড়ি ঘর রয়েছে, সেসব ঝুপড়ি ঘরে কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়তে শুরু করে। কেননা প্রথমত ঝুপড়ি ঘর, সেখানে বাঁশ, কাঠ এইসব দিয়ে এই ঘরগুলো তৈরি করা, এবং তার পাশাপাশি ঝুপড়ি ঘরের ভেতরে এই অধিক পরিমাণে কিন্তু তুলো মজুত করা ছিল। তুলো, প্লাস্টিক, এইসব জাতীয় দ্রব্য, এইসব জাতীয় জিনিসপত্র থাকার কারণে কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। দমকলের মোট 6টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। বর্তমানে কিন্তু আগুনকে অ্যারেস্ট করা গিয়েছে, অর্থাৎ কিনা আগুন আর ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যেখানে আগুন লেগেছে সেই সব জায়গায় যেসব ঘর সম্পূর্ণ ভস্মীভূত, তুমি দেখতে পাচ্ছ যে ছাউনি কিন্তু ওপরে নেই, প্রত্যেকটা ঘরের ছাউনি একেবারে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে নিচে। সেখানে দমকল কর্মীরা কিন্তু ভেতরে প্রবেশ করে সে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কিন্তু গোটা পরিস্থিতিতে আগুন কিভাবে লাগলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু আতঙ্কের ছবিটা কিন্তু একেবারে স্পষ্ট। তোমাকে দেখাবো বাইরে মানুষজন যারা এই ঝুপড়ি ঘরগুলোতে থাকেন, বসবাস করেন, তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিলেন এবং তারা নিজেরাই বেরিয়ে আছেন। তাদের মধ্যে অনেকেই হাত লাগান আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। গোটা পরিস্থিতিতে একেবারে আগুন আতঙ্কে সাত সকালে উল্টোডাঙ্গার ঝুপড়ির বাসিন্দারা, এরা কলকাতা পুরসভার 32 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই অঞ্চল, এবং সেখানে কিন্তু রীতিমতো সেই আগুন নিয়ন্ত্রণ করার পর দমকল কর্মীরা যেমন নিয়ন্ত্রণ করেছেন, তার পাশাপাশি স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারাও কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। এখনো পর্যন্ত সেই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে। একেবারে, অর্থাৎ আগে থেকে খানিকটা হলেও আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে যেভাবে বিধ্বংসী আকার ধারণ করেছিল এই আগুন, তাতে একের পর এক ঝুপড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।